পৃথিবী থেকে বহু দূরে মহাকাশের প্রতিকূল পরিবেশে কি প্রাণ টিকিয়ে রাখা সম্ভব? মহাকাশ থেকে অবিরাম ধারায় আলোর বেগে ছুটে আসা উচ্চ শক্তির কিছু কণা আমাদের পৃথিবীতে আছড়ে পড়ে, যাদের আমরা বলি কসমিক রে। গেল মাসে বেজিং সময় দুপুর 2:37 একটি স্মার্ট ড্রাগন 3 বাণিজ্যিক রকেটের মাধ্যমে 7টি স্যাটেলাইটের একটি গুচ্ছের অংশ হিসেবে এটিকে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এই শহরের বায়ুর মান উন্নত হয়েছে এবং প্রবাল প্রাচীর ও দ্বীপের বাস্তুতন্ত্র ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। প্রাচীনকালে এই পাখির রাজকীয় রূপের কারণে একে ড্রাগন পাখি বলা হতো। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতুল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূরদূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হুসনে মোবারক সৌরভ। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশের নিস্তব্ধ আর মধ্যাকর্ষণহীন অন্ধকার জগতে প্রাণের স্পন্দন। চীনের বিজ্ঞানীরা এবার এমন এক বিস্ময়কর সাফল্য অর্জন করলেন যা বিজ্ঞান কল্পকাহিনীকেও হার মানায়। পৃথিবী থেকে বহু দূরে পৃথিবীর কক্ষপথে থাকা একটি ক্যাপসুলে সফলভাবে জন্ম নিল একটি প্রজাপতি। চংচিং ইউনিভার্সিটির গবেষকদের এই অভাবনীয় সাফল্য মহাকাশের প্রতিকূল পরিবেশে প্রাণের টিকে থাকার রহস্য উন্মোচনের পথে এক নতুন দিগন্ত খুলে দিল। পৃথিবী থেকে বহু দূরে মহাকাশের প্রতিকূল পরিবেশে কি প্রাণ টিকিয়ে রাখা সম্ভব? এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অভাবনীয় এক সাফল্য পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। প্রথমবারের মতো মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে একটি পিউপা থেকে জন্ম নিয়েছে পূর্ণাঙ্গ প্রজাপতি। অন্ধকার শীতল মহাকাশ, যেখানে নেই পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি, এমন বৈরী পরিবেশে প্রাণের বিকাশ কি আদৌ সম্ভব? বিজ্ঞানীদের দীর্ঘদিনের এই সংশয় দূর করলেন চীনের চংচিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মহাকাশের অতি মাধ্যাকর্ষণ পরিবেশে সফলভাবে ডানা মেলল এক স্পেস বাটারফ্লাই বা মহাকাশ প্রজাপতি। গেল বছরের 13 ডিসেম্বর খোয়াইছো 11Y8 রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমায় বিশেষ পরীক্ষামূলক শেন নং খাই-2 পেলোড। মাত্র 8.3 কেজি ওজনের এই ছোট্ট ক্যাপসুলটি ছিল প্রজাপতিদের জন্য তৈরি এক মিনি পৃথিবী, যার ভেতর প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাখা হয়েছিল মাটি, পানি, প্রয়োজনীয় অণুজীব আর একটি মরিচ গাছ। আমাদের এই ছোট ইকোসিস্টেমে মরিচ গাছটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করছে, আর অণুজীবগুলো মাটির গুণাগুণ ধরে রাখা এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রেখে বাতাস পরিশোধন করছে। মহাকাশ যাত্রার তীব্র কম্পন আর দীর্ঘ অন্ধকার সহ্য করতে পারে এমন সক্ষমতা বিবেচনা করেই বাছাই করা হয়েছিল সোয়ালো টেইল প্রজাতির প্রজাপতি। 1 থেকে 2 সপ্তাহের জীবন চক্রের এই প্রাণীটি হয়ে উঠল মহাকাশ বিজ্ঞানের নতুন এক ইতিহাসের সাক্ষী। মহাকাশ থেকে আসা ছবি ও ভিডিওতে দেখা যায় পিউপা থেকে বেরিয়ে সদ্যজাত প্রজাপতিটি ক্যাপসুলের ভেতরের পাতার উপর বিশ্রাম নিচ্ছে এবং ডানা ঝাপটাচ্ছে। মাইক্রোগ্র্যাভিটিতে প্রাণীর মানিয়ে নেওয়ার এটি এক অনন্য নজির। বিজ্ঞানীরা জানিয়েছেন, ক্যাপসুলের ভেতরের তাপমাত্রা, চাপ ও আর্দ্রতা সবই ছিল পৃথিবীর মতো স্বাভাবিক। এই সাফল্য কেবল একটি পতঙ্গের জন্ম নয়, বরং গভীর মহাকাশে মানুষের টিকে থাকার লাইফ সাপোর্ট প্রযুক্তির এক বিশাল জয়। ভবিষ্যতে অন্য গ্রহে কৃত্রিম বাস্তুসংস্থান তৈরি এবং দীর্ঘমেয়াদী আন্তঃগ্রহ অভিযানে এই প্রযুক্তি হবে মানুষের প্রধান হাতিয়ার।
মহাকাশে ডানা মেলা এই রঙিন ডানাগুলো যেন জানান দিচ্ছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাবিশ্বের অন্যত্র প্রাণের স্পন্দন ছড়িয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আফরিন মিম, সিএমজি বাংলা। মহাকাশে আলোর বেগে ছুটে চলা রহস্যময় সব কণা বা কসমিক রের উৎস কোথায়? প্রায় ৭০ বছর ধরে বিজ্ঞানীদের মাথায় ঘুরপাক খাওয়া এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। আকাশগঙ্গার গভীরে থাকা বিশাল সব ব্ল্যাক হোল যে কেবল সব কিছু গ্রাসী করে না, বরং প্রচণ্ড শক্তির মহাজাগতিক রশ্মিও তৈরি করে। এই যুগান্তকারী আবিষ্কার মহাবিশ্বের চরম ভৌত প্রক্রিয়া সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা বদলে দিতে চলেছে। মহাকাশ থেকে অবিরাম ধারায় আলোর বেগে ছুটে আসা উচ্চ শক্তির কিছু কণা আমাদের পৃথিবীতে আছড়ে পড়ে, যাদের আমরা বলি কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। আজ থেকে প্রায় ৭০ বছর আগে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই রশ্মির শক্তির গ্রাফে একটা অদ্ভুত বাঁক আছে। মানুষের হাঁটুর হাড়ের মতো দেখতে হয় এই বাঁকটার নাম দেওয়া হয়েছিল নি। কিন্তু এই বাঁকটা কেন তৈরি হয় আর এর উৎস কোথায় তা নিয়েছিল ধোঁয়াশা। চীনের বিখ্যাত লার্জ হাই অল্টিটিউড এয়ার শাওয়ার অবজারভেটরির গবেষকরা এবার সে কারণটি উন্মোচন করলেন। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের ভেতরেই তারা খুঁজে পেয়েছেন 5টি শক্তিশালী মাইক্রো কোয়েসার। একটি মাইক্রো কোয়েসার গঠিত হয় একটি ব্ল্যাক হোল এবং তার প্রতিবেশী একটি নক্ষত্র নিয়ে। ব্ল্যাক হোল তার প্রায় অসীম মহাকর্ষীয় টানে প্রতিবেশী নক্ষত্রটিকে গিলে ফেলার সময় মহাকাশে উচ্চ শক্তির কণা জাতীয় জেট বা স্রোত নির্গত করে। আমরা সচরাচর ব্ল্যাক হোলকে একটি মহাজাগতিক খাদক হিসেবে জানি, যা সবকিছু গিলে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হল, এরা একই সাথে অত্যন্ত উচ্চ শক্তির কণা উৎপাদনকারী উৎস হিসেবেও কাজ করে। এই মাইক্রো কোয়েসারগুলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত করে তা পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী 400 ট্রিলিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণের সমান বা তার চেয়েও বেশি। এই প্রচণ্ড শক্তির কারণেই মহাজাগতিক রশ্মির সেই রহস্যময় বাঁক বা নি তৈরি হয়। চীনের এই যুগান্তকারী গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল সায়েন্স রিভিউতে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি আবিষ্কার নয়, বরং মহাবিশ্বের চরম ভৌত প্রক্রিয়াগুলো বোঝার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রাকৃতিক দুর্যোগের সময় মুহূর্তের সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। সেই লক্ষ্যেই মহাকাশের নতুন এক উচ্চতায় পৌঁছালো প্রযুক্তি। চীন প্রথমবারের মতো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা পৃথিবী থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় না থেকে নিজেই তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। গেল বৃহস্পতিবার স্মার্ট ড্রাগন 3 রকেটের মাধ্যমে পাঠানো এই হংকং ইউথ সায়েন্টিফিক ইনোভেশন স্যাটেলাইটটি নগর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় এক নতুন গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। টেকসই নগর উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে মহাকাশে পাঠানো হয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত আর্থ অবজারভেশন স্যাটেলাইট হংকং ইউথ সায়েন্টিফিক ইনোভেশন। গেল মাসে বেজিং সময় দুপুর 2:37 একটি স্মার্ট ড্রাগন 3 বাণিজ্যিক রকেটের মাধ্যমে 7টি স্যাটেলাইটের একটি গুচ্ছের অংশ হিসেবে এটিকে কক্ষপথে স্থাপন করা হয়েছে। স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে পাঠানো সংকেতের উপর ভিত্তি করে কাজ করলেও এই স্যাটেলাইটটি নিজস্ব লার্জ স্কেল এআই মডেল ব্যবহার করে সরাসরি মহাকাশে বসে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। এই রিয়েল টাইম ডেটা প্রসেসিং ক্ষমতাকে দুর্যোগ মোকাবেলায় একটি গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কোনো বিপর্যয় ঘটলে মুহূর্তের মধ্যেই সঠিক তথ্য সরবরাহ করে এটি উদ্ধার কাজ ও প্রয়োজনীয় উপাদান মোতায়েনকে আরও দ্রুততর করবে। স্যাটেলাইটটিতে রয়েছে একটি সাব-মিটার হাই রেজুলেশন অপটিক্যাল রিমোট সেন্সিং ক্যামেরা। এর ফলে এটি পৃথিবীর উপরিভাগের অতি সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো 1 মিটারের কম নির্ভুলতায় ধারণ করতে পারে। আমরা হংকং এবং গ্রেটার বে এরিয়ার ভৌগোলিক ও পরিবেশগত অবস্থা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার জন্য এই বিশেষ ক্যামেরাটি ডিজাইন করেছি।
এটি বিপর্যয় প্রতিরোধ, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের মতো জটিল কাজগুলোকে আরও সহজ করে তুলবে। এই স্যাটেলাইটটি হংকংয়ের প্রথম আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফান্ডের তত্ত্বাবধানে তৈরি। চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং এবং এআই স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি কোম্পানি এডিএ স্পেস যৌথভাবে তৈরি করেছে এটি। বিশ্ববিদ্যালয়টির গবেষক ও শিক্ষার্থীরা এই স্যাটেলাইটের ডিজাইন, গবেষণা ও তথ্য সংগ্রহের সাথে সরাসরি যুক্ত ছিল। ভবিষ্যতেও হংকংয়ে একটি ডেটা অপারেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বিশ্বের অন্যান্য শহরের টেকসই উন্নয়নের জন্য তথ্য সেবা প্রদান করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে চীন তার এআই রিমোট সেন্সিং স্যাটেলাইট তৈরির সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল। এটি কেবল স্মার্ট সিটি নির্মাণেই নয়, বরং জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী গবেষণায় নতুন দ্বার উন্মোচন করল। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের সর্বদক্ষিণে অবস্থিত সানশা শহর সাম্প্রতিক বছরগুলোতে তার সমুদ্র ও দ্বীপভিত্তিক ইকোসিস্টেমকে সংরক্ষণ ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্রমের মধ্যে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শহরটি প্রকৃতির সাথে সংহতি রেখে পরিবেশ রক্ষা করছে। চীনের দক্ষিণতম শহর সানশা সিটি সামুদ্রিক ও দ্বীপভিত্তিক পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2021 থেকে 2025 সালের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে শহরটি বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, কঠোর পরিবেশ নীতি এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্র ও দ্বীপের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে নানা কার্যক্রম পরিচালনা করছে। এই সময়ে এই শহরের বায়ুর মান উন্নত হয়েছে এবং প্রবাল প্রাচীর ও দ্বীপের বাস্তুতন্ত্র ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। শহর জুড়ে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার ব্যবস্থার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য দ্বীপ ও প্রবাল প্রাচীর থেকে সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বাগান ও রান্নাঘরের বর্জ্য পুনরায় ব্যবহার করে স্থানীয় সবুজায়নে কাজে লাগানো হচ্ছে। একই সঙ্গে নিয়মিতভাবে সমুদ্রের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমরা নিয়মিত সমুদ্র পরিষ্কার কার্যক্রমে অংশ নেই, প্লাস্টিক নিষেধাজ্ঞা মেনে চলি এবং বর্জ্য আলাদা করে ফেলি। সবুজ ও কম কার্বন জীবনধারা অনুসরণ করে আমরা সমুদ্র ও দ্বীপগুলোকে দূষণমুক্ত রাখতে কাজ করছি। প্রবাল বালিতে গাছ লাগানোর প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করে সানশা দ্বীপগুলোতে ব্যাপক সবুজায়ন কর্মসূচি চালু করেছে। সিশাচৌ আইল্যান্ডে উদ্ভিদের আচ্ছাদন এখন 90% বেশি। অন্যদিকে চাওশু আইল্যান্ড জাতীয় পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আবার ফিরে এসেছে বিরল পাখি। প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের জন্য সিশা দ্বীপে গড়ে তোলা হয়েছে বৃহত্তম প্রবাল রোপণ প্রদর্শনী কেন্দ্র। এ পর্যন্ত প্রায় 2.5 লাখ বর্গমিটার এলাকায় প্রবাল পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা ছিসা দ্বীপপুঞ্জে 2,40,000 প্রবাল রোপণ করেছি। এর ফলে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল পুনরুদ্ধার হয়েছে এবং দ্বীপ ও প্রবাল প্রাচীরের ভিডিও সুরক্ষিত হয়েছে। এদিকে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণেও জোর দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ ও সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে কচ্ছপের ডিম পাড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান বাসা তৈরির দ্বীপগুলোতে 346টি কচ্ছপের বাসা পর্যবেক্ষণ ও সুরক্ষিত করা হয়েছে এবং 868টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সমুদ্রের মৎস্য সম্পদ পুনরুদ্ধারের জন্য নিয়মিতভাবে বিভিন্ন বাণিজ্যিক মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে, যা প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে।
আগামী ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কে সামনে রেখে সানশা শহর দ্বীপ ও সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে, যাতে দক্ষিণ চীন সাগরে একটি টেকসই সামুদ্রিক পরিবেশ গড়ে তোলা যায়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সুয়াংপে কাউন্টির কংলংহে বনাঞ্চলে শুষ্ক মৌসুমেও প্রাণের স্পন্দন টিকিয়ে রাখে বিপন্ন প্রজাতির সবুজ ময়ূর। প্রাচীনকালে ফিনিক্স নামে পরিচিত এই রাজকীয় পাখির অনন্য বৈশিষ্ট্য হল এর সোনালি সবুজ পালক, খাড়া ঝুঁটি এবং পুরুষ ময়ূরের বিশালাকার পেখম। অত্যন্ত সতর্ক এই পাখিরা সাধারণত রৌদ্রোজ্জ্বল পাহাড়ি ঢালে বাস করে এবং নিয়মিত বালু স্নানের মাধ্যমে নিজেদের পরিচ্ছন্ন রাখে। বর্তমানে চীনে এদের সংখ্যা ৬০০-রও কম, যা এই প্রজাতিটিকে চরম বিলুপ্তির ঝুঁকিতে ফেলছে। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের দ্বিতীয় পর্ব কিং অব বার্ডসে এই দুর্লভ পাখির জীবনযাত্রা ও অস্তিত্ব রক্ষার লড়াইকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চু সিয়াং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সুয়াংপেই কাউন্টিতে অবস্থিত পূর্ব এলা পর্বতমালার কলংহো প্রাকৃতিক সংরক্ষণাগার। বর্তমানে এখানে শুষ্ক মৌসুম চলছে। গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনের ঝরা পাতাগুলো উপত্যকায় এক ধরনের রিক্ততা বা বিষণ্ণতার আবেশ তৈরি করেছে, কিন্তু এই ধূসর প্রেক্ষাপটের মাঝে হঠাৎ এক উজ্জ্বল প্রাণীর আবির্ভাব পুরো উপত্যকাকে যেন প্রাণবন্ত করে তোলে। এটি হলো সবুজ ময়ূর, যা চীনের স্থানীয় একটি প্রজাতি। সাধারণ নীল ময়ূরের তুলনায় এর বৈশিষ্ট্য বেশ আলাদা। সবুজ ময়ূরের মাথায় খাড়া ঝুঁটি, মুখে হলদে আভা এবং ডানায় নীল সবুজ রঙের বাহার দেখা যায়। এদের শক্তিশালী একজোড়া নখর বন্য পরিবেশে দৌড়াতে এবং গাছে চড়তে সাহায্য করে। পুরুষ ময়ূরের পায়ের কাঁটা তাদের আত্মরক্ষার অস্ত্র হিসেবে কাজ করে। এদের বুক ও ঘাড় সোনালি আঁশের মতো পালকে ঢাকা। প্রাচীনকালে এই পাখির রাজকীয় রূপের কারণে একে ড্রাগন পাখি বলা হতো। সাধারণত অধিকাংশ স্ত্রী পাখির গায়ের রং ম্লান হলেও সবুজ স্ত্রী ময়ূর কিন্তু পুরুষ ময়ূরের মতোই চমৎকার। তবে পার্থক্য হল স্ত্রী ময়ূরের লেজ ছোট আর পুরুষ ময়ূরের লেজে থাকে দীর্ঘ ও জাঁকজমকপূর্ণ পেখম। এই পেখমের ডগায় সোনালি ও সবুজ রঙের চোখ ধাঁধানো নকশা থাকে। পুরুষ ময়ূর তার এই বিশাল পেখম মেলে ধরে শত্রুকে ভয় দেখায় এবং সঙ্গিনীকে আকৃষ্ট করে। এই পালকগুলো খুবই নাজুক, তাই এগুলোর দরকার হয় বিশেষ যত্নের। তাছাড়া ভারী পেখমের কারণে এদের চলাচলের গতি কিছুটা কমে যায়। প্রজনন ঋতু শেষ হলে এই পালকগুলো ধীরে ধীরে ঝরে পড়ে। পালক ঝরানোর এই সময়ে পাখিটি তার পরবর্তী জীবনের জন্য শক্তি সঞ্চয় করে। সবুজ ময়ূররা সাধারণত উন্মুক্ত উপত্যকার রৌদ্রোজ্জ্বল ঢালে বাসা বাঁধে। শুষ্ক বাতাস এবং পর্যাপ্ত সূর্যালোক তাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ভোরে তারা নদীর সমতলে আসা পানি পান করতে, পোকামাকড় খুঁজতে এবং বালু দিয়ে স্নান করতে যায়। এই বালু স্নান তাদের পালক থেকে পরজীবী দূর করতে সাহায্য করে। পোকামাকড় ছাড়াও তারা গাছের কুঁড়ি, ফুল, ডুমুর এবং শিম জাতীয় বীজ খেতে পছন্দ করে। অত্যন্ত সতর্ক এই পাখিরা
সন্ধ্যা হওয়ার আগেই বনের গহীনে ফিরে যায় এবং গাছের মগডালে বিশ্রাম নেয়। আবাসিক পাখি হিসেবে বড় ময়ূর খুব বেশি দূরত্বে উঠতে পারে না। প্রাচীন এক কবিতায় বলা হয়েছে, ময়ূর দক্ষিণ পূর্বে ওড়ে, কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই বিশ্রাম নেয়। নির্দিষ্ট এলাকায় থিতু হওয়ার পর তারা সেখানেই খাবার খোঁজা, ঘুমানো এবং প্রজননের কাজে অভ্যস্ত হয়ে যায়। এই সবুজ ময়ূরই হল পৌরাণিক ফিনিক্স পাখির আদিরূপ, যাকে সভ্যতা ও পুণ্যের প্রতীক বিবেচনা করা হয়। বর্তমানে চীনে এই পাখির সংখ্যা 600-এরও কম, যা একে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সবুজ ময়ূর রক্ষা করার অর্থ কেবল তাদের সৌন্দর্য বা শুভ প্রতীককে টিকিয়ে রাখা নয়, বরং মানুষের সাথে দীর্ঘকাল ধরে সহাবস্থান করা এক পরম বন্ধুকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিস্ময়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।